নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। যদিও এই কোভিড-19 করোনা ভাইরাসের যে দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে, তার মধ্যে ভালো থাকাটা দুঃসাধ্য। তারপর আমরা চেষ্টা করব যে যাতে সবাই মিলে ভালো থাকা যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীর সামনে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা। এই পরীক্ষায় ইতোমধ্যে আমি তোমাদের হাতে সিলেবাস দিয়ে দিয়েছি। প্রথম 3টি গদ্য এবং 5টি কবিতা সিলেবাসে থাকবে পরীক্ষায়। আর যেহেতু আমি তোমাদের কবিতা পড়াই, সেহেতু আমি তোমাদের সেই সিলেবাসের মধ্য থেকেই আজকে একটি কবিতা পড়াবো। হয়তো এই কবিতাটি আমি আগেও ক্লাস নিয়েছি, তারপর আমি ক্লাস নিচ্ছি, কারণ আমি তোমাদের সিলেবাসের বাইরে আপাতত পরীক্ষার আগে অন্য কোনো ক্লাস নিতে চাচ্ছি না, যাতে তোমাদের পরীক্ষায় সুবিধা হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়, যেগুলো না জানা বিষয় আছে সেগুলো তোমরা জানতে পারো। সেই কারণে আমি তোমাদের আজকের ক্লাসটি নিচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো জীবনানন্দ দাশ রচিত সুচেতনা, একটি কবিতা। এই সুচেতনা কবিতাটি পড়ার আগে আমি কবি জীবনানন্দ দাশ সম্পর্কে একটুখানি বলে নিচ্ছি। কবি জীবনানন্দ দাশ 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেছেন। তোমাদের হয়তো মনে আছে বা অনেকেই জানো যে 1899 সালে বাংলা সাহিত্যের আরেকজন ধূমকেতু, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও জন্মগ্রহণ করেছিলেন। এই 1899 সালে কবি জীবনানন্দ দাশ, যার বাবা সত্যানন্দ দাশ স্কুলের শিক্ষক ছিলেন, তার মা কুসুম কুমারী দাস, যিনি একজন কবি ছিলেন, তাদের ঘরে জীবনানন্দ দাশ প্রকৃতির মধ্যে, বরিশাল হচ্ছে একটি সুন্দর এলাকা, সেই বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্য অনার্স মাস্টার্স কমপ্লিট করেন এবং তার পেশাগত জীবনে তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা পেশার সাথে যুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন 1954 সনে। গাণিতিক হিসাবে হয়তো মনে হচ্ছে যে 1899 সালে জন্মগ্রহণ করে 1954 সালে মৃত্যুবরণ, হয়তো 55 বছরের কাছাকাছি তিনি বেঁচে ছিলেন। এর মধ্যেই যতটুকু তিনি সাহিত্য রচনা করে গেছেন বাংলা সাহিত্যে, বাংলা আধুনিক কবিতার জগতে তিনি অবিস্মরণীয় এবং উপরের দিকেই স্থান দখল করে আছেন। তাকে যদি আমরা আধুনিক কবিতার কবি বলি মোটেও ভুল হবে না। অনেক সমালোচক জীবনানন্দ সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন নির্জনতার কবি, কেউ বলেছেন নিঃস্বর্গের কবি, কেউ বলেছেন নীরবতার কবি, কেউ বলেছেন নিঃসঙ্গতার কবি, কেউ বলেছেন একাকিত্বের কবি, কেউ বলেছেন দুঃখবাদী কবি, বেদনার কবি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তার কবিতা, তিনি হচ্ছেন, জীবনানন্দ দাশ হচ্ছেন চিত্রময় রূপ প্রতীকের কবি, চিত্ররূপময়, অর্থাৎ তার কাব্য চিত্ররূপময়। এই যে বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে আখ্যা দিয়েছেন, তাকে খেতাব দিয়েছেন, তাকে উপাধি দিয়েছেন। আমরা যদি ছোট্ট কথায় জীবনানন্দ সম্পর্কে বলতে চাই এবং বলতে যাই, তাহলে দেখা যাবে যে জীবনানন্দ দাশ
তার কাব্য সাধনায় তার কবিতার মধ্যে সূক্ষ্ম এবং গভীর এক অনুভবের জগৎ তৈরি করেছেন। তিনি তার কবিতার মধ্যে এমন এক বোধের জগৎ তৈরি করেছেন যেখানে অন্য কোনো কবি সেই জায়গাটিতে প্রবেশ করতে পারেননি। বিশেষ করে তিনি গ্রাম বাংলার যে রূপ, প্রকৃতির যে রূপ, বিশেষ করে বাংলাদেশের যে রূপ, তিনি তার কাব্যে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন বাংলা সাহিত্যের বিরল, এবং বাংলা সাহিত্যে তার সাথে অন্য কোনো কবি বা সাহিত্যিকের তুলনা চলে না। তিনি তার নিঃসর্গতার মধ্য দিয়ে, অনুভব এবং বোধের মধ্য দিয়ে তার কাব্যে বহুতর মাত্রা যুক্ত করেছেন। গদ্য কাব্যের জগতে ছন্দের যে পরীক্ষা নিরীক্ষা, উপমার যে ব্যবহার, সেখানে যেভাবে তিনি কবিতায় প্রকৃতির চিত্রণ করেছেন, রূপক দেখিয়েছেন, এত অবলীলায় এবং স্বাচ্ছন্দ্যে তিনি তার কবিতায় ব্যবহার করেছেন যা বাংলা সাহিত্যে অন্য কোথাও অন্য কারোর মধ্যে খুঁজে পাওয়া যায় না। তিনি বাংলা সাহিত্যের কাব্যের জগৎকে হঠাৎ করে একটু অন্যদিকে বাঁক খাইয়ে দিয়েছেন। যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে কাব্যের জগতে জাগিয়ে বসেছিল, তিনি রবীন্দ্রনাথের বলয়কে সম্পূর্ণ অস্বীকার করে তার নিজের মতো করে স্টাইল তৈরি করে, জীবনানন্দ দাশ তার মতো করে, তার মতো চিন্তা থেকে, তার চেতনার জগৎ থেকে, বোধের জগৎ থেকে, অনুভবের জগৎ থেকে সম্পূর্ণ নূতন পথের তৈরি করে তিনি আধুনিক গদ্য কবিতা রচনা করেছেন, যা আমাদেরকে বিহ্বল করে দেয়, আমাদেরকে আবেগে আবেগিত করে দেয়, আমাদেরকে চমৎকৃত করে। এবং বাংলা সাহিত্যের পাঠক সমাজ জীবনানন্দের কবিতা পড়ে এক ধরনের স্বপ্নময় জগতে চলে যায়। আর এই স্বপ্নময় জগৎ উপহার দিয়েছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা রহস্যময় মনে হলো তার জীবদ্দশায় বেশিরভাগ কবিতা ছাপা হয়নি। তার মৃত্যুর পরে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে যতটা বেশি জানি, তিনি জীবিত থাকা অবস্থায় আংশিক আমরা জানতে পেরেছিলাম। তাই জীবিত জীবনানন্দ দাশ যতটুকু লিখেছেন আমরা পেয়েছি, তার মৃত্যুর পরে তার চেয়ে অনেক অনেক বেশি আমরা তার সাহিত্যকর্ম পেয়েছি। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ যেমন রূপসী বাংলা, ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা ইত্যাদি সবগুলো কাব্যগ্রন্থই চমৎকার। তার সুচেতনা কবিতাটি আমি একটু পড়ে নিচ্ছি। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। সুচেতনা, এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে।
এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। প্রিয় শিক্ষার্থীরা, এই সুচেতনা কবিতাটি কবির কাব্যগ্রন্থ বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত, এখান থেকে নেওয়া হয়েছে। এখানে সুচেতনা বলতে কবির বিবেকের কথা বলেছেন। কবি জীবনানন্দ দাশ তার বুকের ভিতরে যে অনুরণনের জগৎ, যে বোধের জগৎ, যে বিবেকের জগৎ, সেখানে তিনি একটি দ্বীপকে কল্পনা করেছেন, যে দ্বীপের অস্তিত্ব আসলে এই পৃথিবীতে বাস্তবিক অর্থে নেই। তিনি তার চেতনার জগৎকে, তিনি তার ভিতরের যে বিবেকের জগৎকে, সেই জগতের কথা বলেছেন এবং রূপক অর্থ দিয়ে যে পৃথিবীতে এমন একটা দ্বীপ যদি থাকতো, এমন দ্বীপ যে দ্বীপটা হবে মানুষের দুঃখ কষ্টহীন, বেদনাহীন, যেখানে কোনো যুদ্ধ থাকবে না, সমরাস্ত্র থাকবে না, মানুষ খুনাখুনি থাকবে না, থাকবে শুধু ভালোবাসা, থাকবে শুধু আবেগ, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষ মানুষের সেবা করবে, মানুষ মানুষকে রক্ষা করবে, মানুষের ভিতরে প্রাণ চাঞ্চল্য, আনন্দ থাকবে, আনন্দের উৎস ধারায় তারা মেতে উঠবে সর্বক্ষণ। এরকম যদি কোনো দ্বীপ থাকতো, এই যে চেতনার জগৎ জীবনানন্দ দাশের, এই চেতনার জগৎ থেকে রূপক অর্থের মাধ্যমে তিনি এক কঠিনতর, দুরূহতর এক দ্বীপের জগৎ কল্পনা করেছেন, যেখানে মানুষের মানব জীবন হবে হিরণ্ময় জ্যোতিতে ভাস্বর, যেখানে মানব জাতি বেঁচে থাকবে নির্দ্বিধায়, হানাহানি মুক্ত হয়ে, মানুষে মানুষকে ভালোবেসে, মানুষের মধ্যে যে প্রেম, ভালোবাসা, প্রীতি, মমতা, আদর, যত্ন সব কিছু মিলিয়ে মানুষ হয়ে উঠবে সত্যিকারের মনুষ্যত্ববাহী মানুষ। যে মানুষ, জাতিগত মানুষ টিকে থাকবে, সেই মানুষ হাজারো বছর ধরে তারা শান্তিতে থাকবে, পরম যত্নে থাকবে, নির্ভয়ে থাকবে, সংখ্যাহীন চিত্তে তারা বসবাস করবে, সুখময় পরিবেশে, সুন্দর পবিত্র পরিবেশে তারা বসবাস করবে। এরকম যদি কোনো একটা দ্বীপ থাকতো, সেই চেতনার কথা বলেছেন, সেই সুচেতনার কথা বলেছেন জীবনানন্দ দাশ এই কবিতায়। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি খুব অল্প কথায় তোমরা কবিতাটি বুঝতে পেরেছ, কবিতার বিষয়বস্তু বুঝতে পেরেছ। তোমরা যদি ভালো করে বারবার কয়েকবার পড়ে নাও কবিতাটি, তোমরাও খুব সহজেই বুঝতে পারবে এবং এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্ন যেটি আসুক না কেন, তোমরা তা থেকে সহজেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে, অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। বিদায় নেওয়ার আগে আমি এটুকুই বলতে চাই, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারে বারে সাবান দিয়ে হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবে, বিনা কারণে ভিড়ভাট্টায় যাবে না। আরেকটি কথা বিশেষ করে আমি সবসময় বলি যে বাড়িতে যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের প্রতি আলাদা খেয়াল রাখবে, আলাদা যত্ন নেবে, আলাদাভাবে সেবা করবে। কারণ মনে রাখবে, আমরা সবাই মিলেমিশে যদি ভালো থাকি তাহলে ভালো থাকবে আমাদের প্রিয় বাংলাদেশ। সবাই শুভেচ্ছা নিও, ভালো থেকো।